স্বাগত বাংলাদেশ এখনে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। অষ্টম বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়েছে অভিযোগ করে সারা দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো ঘোষণার দাবিও জানিয়েছেন তারা। এদিকে বেতন কাঠামো নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আচরণ দুঃখজনক বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এসব বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর এম মাকসুদ কামাল। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যোগ দেবেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। স্বাগত স্যার। আমরা আজকে প্রায় সারা বাংলাদেশের শিক্ষকদেরকেই আমরা দেখলাম যে একই রকমভাবে প্রতিবাদ করেছে অষ্টম বেতন যেটি ঘোষণা করা হয়েছে গতকালকে। তো এই বিষয়টি আসলে আপনাদের মূল যেই জায়গাটি মনে করেন যে শিক্ষকদের সঙ্গে যথাযথ ব্যবহার করা হয়নি অথবা যেই ধরনের সম্মান দেয়া উচিত ছিল সেই রকম দেয়া হয়নি, সেই জায়গাটি আসলে কোথায় সেটা আমরা প্রথমে একটু বুঝে নিতে চাই। ধন্যবাদ। আমরা এখন যে দাবি দাওয়াগুলো উত্থাপন করেছি, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন মর্যাদা এবং তাদের সুযোগ সুবিধা সহ শিক্ষার যে আমাদের উৎকর্ষতা সাধনের জন্য সরকারের থেকে যে সমস্ত সাপোর্ট পাওয়া দরকার, এই সবগুলোই কিন্তু আমাদের দাবি দেওয়ার অংশ। তো এগুলোও কিন্তু আমরা এই প্রথম উত্থাপন করিনি। আমাদের এখানে 1986 সালে কিন্তু প্রথম উত্থাপন করা হয়। তখন স্বৈর সামরিক সরকার ক্ষমতায় ছিল, বিভিন্নভাবে শিক্ষকদেরকে তখন হয়রানি করেছেন এবং শিক্ষকদের দাবি দেওয়া তখন পূরণ হয়নি কিয়দাংশ, তারপর তখন কিন্তু পূরণ হয়েছিল। এখন যখন প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন কাঠামো যেটি ছিল, যেটি ঘোষণা হয়ে গেছে অলরেডি, মন্ত্রিপরিষদে অনুমোদন হয়েছে, এটি যখন প্রথম আসে এবং আমরা জানতে পারি যখন মে মাসের মাঝামাঝিতে 14ই মেতে জাতীয় পত্র পত্রিকা এর একটা স্ট্রাকচার তখন আমরা দেখতে পাই এবং সেই স্ট্রাকচারের কিন্তু অলমোস্ট প্রতিফলন ঘটেছে এখন যে বেতন কাঠামোটি ঘোষিত হয়েছে সেখানে। এখানে আমরা স্ট্রাকচারটি দেখার পর আমরা দেখলাম যে আমাদের শিক্ষকদেরকে এখানে অবমূল্যায়ন করার একটা ক্ষেত্র সৃষ্টি করা হয়েছে এবং বেতন ভাতার দিক দিয়েও শিক্ষকদেরকে কমিয়ে আনার জন্য সেখানে একটা ব্যবস্থা ছিল। তো এইসব নিয়ে আমরা প্রতিবাদ করতে গিয়ে আমরা 4টি দাবি করেছিলাম সরকারের কাছে। একটি হলো আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেই সমস্ত দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে যে সম্মান দেওয়া হয়, আমরা সেই সম্মান এবং তাদেরকে যে বেতন ভাতা দেওয়া হয় আমরা সেটি চেয়েছি সরকারের ক্ষেত্রে। সেইভাবে আমরা দেখতে গিয়ে আমরা দেখলাম যে শ্রীলঙ্কায় অলমোস্ট একটি স্বতন্ত্র বেতন কাঠামো আছে। 2007 সালে সেখানকার 2012 সালে সেখানকার শিক্ষকরা জুলাই মাসের 7 তারিখ থেকে প্রায় 4 মাস কর্মবিরতি করে তাদের অধিকার তারা প্রতিষ্ঠিত করেছে এবং সেখানে তাদের একটি স্বতন্ত্র বেতন কাঠামো আছে, শিক্ষকদের বিভিন্ন সুযোগ সুবিধাও সেখানে আছে। সে অনুপাতে তারা দেশ আর জাতিকে ডেলিভারিও দিচ্ছে, যে কারণে আমরা দেখছি যে শ্রীলঙ্কায় মানব সম্পদের ক্ষেত্রে বিশ্বব্যাপী শ্রীলঙ্কার একটি সুনামও আছে। একইভাবে বিগত সময়ে যখন এখনকার যে দল ভারতে ক্ষমতায় আছে, তারা যখন বিজেপি যখন বিগত সময়ে ক্ষমতায় ছিল, তখনও ভারতের শিক্ষকরা কিন্তু আন্দোলন করে বিজেপি সরকারের কাছ থেকে তাদের অধিকার আদায় করেছে এবং সেখানে শিক্ষকদের বেতন আমাদের দেশে এখন যে বেতন ঘোষিত হয়েছে, একজন প্রফেসর তার প্রায় দ্বিগুণের বেশি কিন্তু ভারতে বেতন পান ইন টার্মস অফ রুপি। সেটাকে যদি আপনি টাকায় কনভার্ট করেন তাহলে প্রায় আরও দ্বিগুণের মতো হয়ে যায়। একইভাবে কিন্তু পাকিস্তানও সেই অবস্থা আছে বেতন ভাতার দিক দিয়ে। তো সেভাবে আমাদের এখানে ইভেন কি আমাদের যদি আমরা একটি বিশ্ববিদ্যালয় আছে, ভুটানে মাত্র একটি বিশ্ববিদ্যালয়, ভুটানের বিশ্ববিদ্যালয়েও আমাদের থেকে বেতন তাদের বেশি। তো এই সমস্ত কারণে আমরা আমাদের একটা স্বতন্ত্র বেতন স্কেল আমরা দাবি করেছি এবং আমরা বলেছি যে আমাদের এই যে অষ্টম জাতীয় বেতন যে কাঠামো যেটি আছে বা বেতন স্কেল, এটি ঘোষণা করার আগে যেন আমাদের স্বতন্ত্র বেতন স্কেলের একটি কমিশন ঘোষণা করা হয়। কিন্তু সেই ধরনের কোনো ঘোষণা আমরা পাইনি। খুব ছোট্ট একটা বিরতি। কিন্তু এই বিষয়টি নিয়ে আজকে আন্দোলন এবং আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি সরকারের দিক থেকে বিশেষ করে অর্থমন্ত্রী কিছু কথা বলেছেন এবং তার মধ্যে কিছু বিষয় অবশ্যই
হয়তো শিক্ষকরা আপত্তিও জানিয়েছেন যে এইভাবে শিক্ষকদের তিনি বলেছেন যে জ্ঞান নাই বলে এরকম করা হচ্ছে, সেই বিষয়টি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানবো একটা ছোট্ট বিরতির পর। ধন্যবাদ। নিচে 40 সেকেন্ডের একটা বিরতি। দেখছেন বাংলাদেশ এখন। অধ্যাপক মাসুদ কামাল, এই যে আজকে অর্থমন্ত্রীর যে প্রতিক্রিয়া আপনাদের আন্দোলন সম্পর্কে, সেটিকে আসলে কিভাবে দেখছেন? বিশেষ করে যদি আমি তার কথা উদ্ধৃত করি যে শিক্ষকদের জ্ঞান নেই, সেই জন্য তারা এই ধরনের একটা অবস্থান নিয়েছেন, এটি আসলে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের কমিউনিটি আমি বিষয়ে মন্তব্য করব। আমরা একটি বিবৃতি দিয়েছি, আপনি জানেন আমি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিবও, তো সেভাবে আমরা একটা বিবৃতি আমরা দিয়েছি ওনার এই মন্তব্যের বিষয়ে। তার আগে আমাদের আন্দোলনের একটা যৌক্তিকতাটা আমি আপনাকে একটু বলে আমি সে বিষয়ে মন্তব্যটা করব। তা আমরা যে স্বতন্ত্র যে বেতন কাঠামোটি চেয়েছি, আমাদের পার্শ্ববর্তী 3টি দেশেই কিন্তু এরকম স্বতন্ত্র বেতন কাঠামো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য আছে এবং সেইভাবে তারা কিন্তু সুফল ভোগ করছে। পাকিস্তানে ইভেন জান্তা সরকারের সময়ে আমাদের দেশে যখন 86 সালে আমরা আমাদের মর্যাদা চেয়েছি, বেতন চেয়েছি, জান্তা সরকার তখন আমাদেরকে ভয় দেখিয়েছে। পাকিস্তানের জান্তা সরকার অর্থাৎ পারভেজ মোশাররফ নিজেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করতেন, ডক্টর আতাউর রহমান তাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে নিয়ে এসে পাকিস্তানে উচ্চশিক্ষা কমিশন গঠন করেছে। আমাদের দেশে যেটা হলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, সেখানে উচ্চশিক্ষা কমিশন গঠন করেছে আরও অধিক ক্ষমতা দিয়ে, এবং উচ্চশিক্ষা কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন ডক্টর আতাউর রহমান, তাকে পূর্ণমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে, দিয়ে পাকিস্তানের উচ্চশিক্ষাকে ঢেলে সাজিয়েছেন। সেখানে একজন শিক্ষক যিনি প্রফেসর, সেখানে 12% প্রফেসরকে ওই দেশের সিনিয়র সচিবের মর্যাদা দেওয়া হয় পাকিস্তানে, 12.5% পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে। এন্ট্রি লেভেলে আমাদের একজন শিক্ষক যিনি প্রভাষক, আমাদের দেশে 9তম ধাপ, এবং এটি হলো আমাদের সিভিল সার্ভিসে যারা যাচ্ছে সমধাপ 9তম। পাকিস্তানে এন্ট্রি লেভেলে একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের ধাপ হলো প্রশাসনের যে এন্ট্রি লেভেলে যাবে তার থেকে আরো এক ধাপ উপরে, এইভাবে সেখানে সম্মান করা হচ্ছে। এই শিক্ষকতা প্রফেশনে যেহেতু জাতি গঠনের জন্য শিক্ষকরা হলো কারিগর, এই শিক্ষকতা প্রফেশনে যাতে মেধাবীরা আসে সেজন্য আকৃষ্ট করতে ভারতেরও এই চলমান বেতন কাঠামোর যে পাদটিকা, সেখানে লেখা হয়েছে, প্রারম্ভিকে লেখা হয়েছে যে উচ্চশিক্ষায় আকৃষ্ট মেধাবীদেরকে আকৃষ্ট করার জন্য তাদের জন্য বেশ কিছু ভাতা এবং অন্যান্য বিষয় আরোপ করা হয়েছে, এবং সেগুলো তারা কিন্তু তাদের বেতন কাঠামোর মধ্যে উল্লেখ করেছে যাতে উচ্চশিক্ষা আকৃষ্ট হয় এবং অন্যরা যাতে এই বিষয়ে আপত্তি না তোলে। তো এই জন্য আমরা এরকম একটি বিষয় আমরা দাবি করেছিলাম। দ্বিতীয়টি ছিল অন্তর্বর্তীকালীন সময় একটা বেতন কমিশন গঠিত হলে জানেন আপনি 6 মাস লাগতে পারে, 7 মাস, 1 বছর লাগতে পারে। অন্তর্বর্তীকালীন সময় আমরা চেয়েছিলাম যে আমাদের যারা সিনিয়র অধ্যাপক আছেন, যারা একজন সচিব যে বয়সে সচিব থেকে চাকরিতে অবসরে যান, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রেজেন্ট স্ট্রাকচারে আমাদের একজন সিনিয়র অধ্যাপক হন তার অবসরের সময়কালে অলমোস্ট, কারণ বিশ্ববিদ্যালয়ের চাকরি 65 বছর। তা আমরা বলেছিলাম যদি সিলেকশন গ্রেড অধ্যাপককে সিনিয়র সচিবের পদমর্যাদা দেওয়া হয় তাহলে আমাদের প্রতি সুবিচার করা হবে। দুটো কারণে, একটা হলো সিলেকশন গ্রেড অধ্যাপক 7ম বেতন কাঠামো 40,000 টাকা নির্ধারিত বেতন পেতেন, এবং সিলেকশন এবং এই সচিবরা কিন্তু সমপরিমাণ বেতন পেতেন। স্যার, আমরা আরেকটা বিরতির সময় হয়ে গিয়েছে, আমরা অবশ্যই এটা যে আপনি যে কম্পারেটিভ অ্যানালিসিস করলেন সেটা তো অবশ্যই যৌক্তিক, সেই বিষয়টাই আসবো। অর্থমন্ত্রীর বিষয়টির প্রতিক্রিয়াটা আমরা ব্রেকের পরে আবার আপনার কাছে ফিরে আসবো। বাংলাদেশ এখনের নিচে আরো একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। স্বাগত শামীম হায়দার পাটোয়ারি। আমরা স্যারের সঙ্গে আলাপ করছিলাম। স্যার, যেটি জানতে চাচ্ছিলাম যে অর্থমন্ত্রীর যে বক্তব্য, সেইটির প্রতিক্রিয়া আপনাদের শিক্ষকদের। তো অর্থমন্ত্রীর যে বক্তব্য সেটা বলার আগে একটু ব্যাকগ্রাউন্ড, আমরা অর্থমন্ত্রীর সাথেও কিন্তু আমাদের এই 4 দফা দাবি নিয়ে আমরা স্মারকলিপি দিয়েছিলাম। তখন অর্থমন্ত্রী আমাদেরকে বলেছিল যে আপনাদের এই দাবিগুলোর মেরিটস আছে, আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো, আমি পর্যবেক্ষণ করব আরো, জাস্ট এই শব্দটি উনি ব্যবহার করেছিলেন।
তো আজকে মাননীয় অর্থমন্ত্রী আমাদের এই দাবিগুলোকে নিয়ে এবং শিক্ষকদের সম্বন্ধে যে মন্তব্য করেছেন সেটি বস্তুত অর্থে উনি বয়োবৃদ্ধ মানুষ, সে বিষয়ে আমি কি বলতে যাব, এটি অস্বাভাবিক এবং অসংলগ্ন বক্তব্য। আমি মনে করব এটি কোনো মানুষ এভাবে শিক্ষকদের বিষয়ে কথা বলতে পারে স্বাভাবিক অবস্থায়, সেটি আমার কিন্তু মনে হয় না। এবং অতীতে তিনি এরকম বহু শব্দ ব্যবহার করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সম্পর্কে, যেগুলো সকল মহল থেকে কিন্তু অতীতে আপত্তি এসছে এবং ওনার এই কথাগুলো নিয়ে অনেকে অবশ্য অনেক সময় মজাও করে থাকেন, সেটাই আনন্দ পান। তা আমরা মন্ত্রী মহোদয়ের কাছ থেকে একজন বয়োজ্যেষ্ঠ একজন মন্ত্রী, যিনি যার কথাগুলো মানুষ নিবে স্বাভাবিকভাবে, মানুষের কাছে শিক্ষণীয় হবে, তিনি যখন বলেন আমরা না জেনে অশিক্ষিত মতো আমরা শিক্ষিত মানুষ কি জানি কম জ্ঞান সম্পন্ন আচরণ করছে বা মূর্খের মতো আচরণ করছে, তিনি তো আমাদের কাছে পরিষ্কার করেন না। তিনি বলতে চান যে আমাদের দাবিগুলো মিট আপ করেছেন তিনি, সুতরাং আমাদের আন্দোলন সঠিক নয়। তিনি কি জাতির কাছে পরিষ্কার করেছেন যে উনি কিভাবে আমাদের দাবিগুলি উনি মিট আপ করেছেন? যদি অজ্ঞতা থাকে তাহলে এটা ওনার মধ্যেই আছে, কিন্তু উনি যেহেতু উনি জাতির সাথে কাছে এটা পরিষ্কার করেন নাই, উনি নিজের মধ্যে যদি এটা রাখেন, নিজে আত্মস্থ করে রাখেন, অন্য মানুষ যদি না জানে তাহলে আমরা কিভাবে বুঝবো? উনি যদি পরিষ্কার আজও করেন এবং সেটা যদি গ্রহণযোগ্য হয় তাহলে অবশ্যই আমরা ভবিষ্যতে আন্দোলন করব না। কিন্তু আমি ওনার বক্তব্য থেকে যেটি বুঝেছি সেটি ওনার রেশনাল কোনো কথা না বলে উনি ক্রোধের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। উনি প্রতিহিংসা পরায়ণ যে আচরণটি করেছেন সেটি আমরা শিক্ষক সমিতি ফেডারেশন থেকে, শিক্ষক সমাজের পক্ষ থেকে তারা বিভিন্নভাবে প্রতিবাদ করতে চেয়েছে। বয়স্ক মানুষ হিসাবে আমরা সেভাবে দেখিনি। আমরা মনে করব ভবিষ্যতে উনি যে আচরণ, অন্য কোনো মানুষ সম্বন্ধে উনি যখন আচরণ কথা বলবেন, উনি নিরপেক্ষতা বজায় রাখবেন। একটি প্রফেশনকে উনি অ্যাটাক করে কথা বলেছেন। ওনাকে জনপ্রতিনিধি মনে না হয়ে আমাদের কাছে ওনাকে যেটা মনে হয়েছে, উনি আমলাদের প্রতিনিধি হিসেবে অন্যের স্বার্থকে ক্ষুণ্ণ করার জন্য উনি কথা বলছেন, যেটা ন্যায়সঙ্গত নয়। শামীম হায়দার পাটোয়ারির কাছেও জানতে চাইব যে এই যে শিক্ষকদের যে আজকের আন্দোলন, এটি বেশ কয়েকদিন যাবতই চলে আসছিল এবং মূল যে বিষয়টি সেটা হচ্ছে এক ধরনের বৈষম্য হয়েছে বলে তারা মনে করছেন। এটি আপনি কি মনে করছেন? এটা অবশ্যই সরকারের কাছে ইস্যুগুলো এখন দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে ক্ষমতায় থাকার জন্য কোন কোন ইস্যুগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেমন ক্ষমতায় থাকার জন্য কর্মী বাহিনী দরকার, ক্ষমতা থাকার জন্য পুলিশ দরকার, প্রশাসন দরকার, ডিসি দরকার, এসপি দরকার। এদের গুরুত্বটা সরকারের কাছে স্বাভাবিকভাবেই মনে হচ্ছে অনেক বেশি, এবং এই ক্ষেত্রে সরকার, আমি কোনোভাবেই দ্বিধাহীনভাবেই বলবো, একটা তোষণ নীতি অবলম্বন করছে। তাদের পদোন্নতি, তাদের পদ সংখ্যা বাড়িয়ে দেওয়া, বেতন বাড়িয়ে দেওয়া, হ্যাঁ, এবং তাদেরকে সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়া, এই সব কিছু ক্ষেত্রে সরকার কিন্তু অলমোস্ট অনেক উদার। পক্ষান্তরে অন্যান্য যে ফ্যাক্টরগুলো আছে তার মধ্যে অবশ্যই জনগণও একটা আছে। সারা বাংলাদেশে এখন বন্যায় মানুষ সাফার করছে, কিন্তু বন্যার্তদের জন্য কোনো পর্যাপ্ত ত্রাণ নাই। সরকারের মনে হচ্ছে এরা তো আন্দোলন করবে না, এরা বন্যায় কষ্ট পেলেও আমার ক্ষমতা থাকা কষ্টকর হবে না। একইভাবে শিক্ষকদেরকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকেও কোনো একটা কারণে সরকারের এই লিস্ট, গুরুত্বপূর্ণ লিস্টের মধ্যে পড়ে যাচ্ছে। বাট আমি অ্যাবসলিউটলি স্যারের সাথে একমত যে বিশ্ববিদ্যালয় শিক্ষক যারা হন তারা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষাপীঠের সর্বশ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে থেকে তারা শিক্ষক হন। তারা বিসিএস দিলে যে কোনো ক্যাডারের ফার্স্ট সেকেন্ড ক্যাডারেই থাকতো, কোনো সন্দেহ নেই। তারা ওদিকে না দিয়ে শিক্ষকতার মহান পেশায় চলে গেছেন। তারা যদি বিশ্বের কোনো ইউনিভার্সিটিতেও যেতেন, ঢাকা ইউনিভার্সিটি বাদ দিয়ে বা অন্য ইউনিভার্সিটি বাদ দিয়ে, তাহলেও এখানকার থেকে অনেক বেশি বেতন পেতেন, অনেক বেশি সুযোগ পেতেন, অনেক বেশি এক্সপোজার পেতেন ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে। সেগুলো স্যাক্রিফাইস করেই কিন্তু বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন। এটা একটা ধরনের সার্ভিস, আমি বলবো অবশ্যই একটা সার্ভিস, স্যাক্রিফাইস। তো এটার মূল্য তো অবশ্যই সরকারকে দেওয়া উচিত। এবং যদি আপনি সামগ্রিক অর্থনীতিতে মানে চিন্তা করেন, খুব বেশি শিক্ষক কিন্তু বিশ্ববিদ্যালয়ের না, সংখ্যাটা খুব বেশি না, খুব অল্প। আমরা এর আগে বিচারপতিদের সম্পর্কেও বলেছিলাম যে বিচারপতিদেরকেও আলাদা করে পে স্কেল দেওয়া উচিত। মাত্র 100-150 জন বিচারপতি সারা পৃথিবীর থেকে সবচেয়ে কম বেতন মনে হয় বাংলাদেশে পায়। বিশ্ববিদ্যালয় শিক্ষকও মনে হয় ঠিক, মানে যেসব দেশে ইউনিভার্সিটি কালচার আছে তার মধ্যে বাংলাদেশি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন সবচেয়ে কম, এবং যেটি খুবই গুরুত্বপূর্ণ।
এবং যেটি খুব ন্যাক্কারজনক যে মাননীয় অর্থমন্ত্রী একটু কটাক্ষ করে বলেছেন যে দাবিগুলো মিট আপ করা হয়েছে কিন্তু শিক্ষকরা বুঝতে পারছে না। তো এটা তো একটু ফিসি শোনাচ্ছে যে শিক্ষকরা কি বুঝতে পারছে তাদের দাবি মেটানো হয়েছে কি না হয়েছে, বা যে স্কেলটা করা হয়েছে, যে ক্যাটাগরাইজেশন করা হয়েছে, এতে স্পষ্ট যে শিক্ষকদের সেখানে কোথায় রাখা হয়েছে, এবং এটা অবশ্যই অসম্মানজনক। আমরা আরো একটি বিরতিতে যাব। বিরতি থেকে ফিরে এসে মাকসুদ কামাল স্যার, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আসলে মূল যেটা আমরা দেখেছি যে সচিবদের সঙ্গে আপনাদের লেভেলটা কোথায় থাকবে সেটি আপনাদের মূল দাবি, নাকি স্বতন্ত্র বেতন কমিশন, কোন জিনিসটি সেইটি আসলে আগে ক্লিয়ার হওয়া দরকার? আমরা একটা বিরতিতে অতিথির সঙ্গেই থাকবো একটা বিরতির পর। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। অধ্যাপক মাকসুদ কামাল, মূল যে দাবিটা আমরা বলছিলাম যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো যাতে হয় সেজন্য কমিশন করা, সেটি নাকি আসলে সিনিয়র সচিবদের সঙ্গে একটা ইকুইভ্যালেন্ট? আমাদের মূল দাবিটি হলো আমাদের জন্য একটা আলাদা বেতন কাঠামো করা, স্বতন্ত্র বেতন কাঠামো করা, এবং সেই বেতন কাঠামোর আমরা একটা ধারণা পার্শ্ববর্তী দেশগুলোর আলোকে আমরা দিয়েছিলাম। এটি হলো আমাদের মূল দাবি। আর দ্বিতীয়ত হলো সিনিয়র সচিবের যে বিষয়টি আমরা বলেছি, সেটি বলেছি যে অন্তর্বর্তীকালীন সময়ে যেহেতু একটা পে স্কেল ঘোষিত হতে যাচ্ছে, সুতরাং আমাদের যদি ধরে নিলাম সরকার আমাদের পে স্কেলটা দিয়ে দিচ্ছে, আমাদের শিক্ষকদের যেটি আলাদা, এটি হতে হতে 1-1.5 বছর 2 বছর লাগতে পারে, বা আরও কম। আমরা প্রত্যাশা করি 6 মাসের মধ্যে লেগে যাবে, কারণ আমাদের কাছে সকল তথ্য আছে। সরকার যদি আমাদেরকে ডাকে, আমরা এই কাঠামো কী হতে পারে সেটা আমরা বলতে পারবো। তো আমাদের বক্তব্যটা ছিল এই যে অন্তর্বর্তীকালীন সময়, অর্থাৎ আমাদের স্বতন্ত্র পে স্কেল সরকার যদি দেয় এবং সেটা যদি বাস্তবায়ন হয়, এই অন্তর্বর্তীকালীন সময়ে আমাদের সিলেকশন গ্রেড অধ্যাপকরা আগে যেহেতু সচিবদের সাথে ছিল, সচিবদের একটা অংশ এখন 0 গ্রেডে চলে গেছে। পৃথিবীর কোনো দেশের বেতন কাঠামোতে 0 গ্রেড নাই। 22 বিশিষ্ট বেতন কাঠামো, সেটি বলা হচ্ছে 20 বিশিষ্ট বেতন কাঠামো। আপনার 22 বিশিষ্ট বলতে অসুবিধাটা কোথায়? আপনি বলছেন যে এবার বেতন কাঠামোতে রাখা হয় না, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী এগুলো রাখা হয় না এই জন্যে কেউ যেন অসম্মান বোধ না করে। তাহলে সুপার গ্রেড সৃষ্টি করে অন্যদেরকে কেন অসম্মান বোধ করা হচ্ছে? যারা সেখানে ছিল তাদেরকে তো অসম্মানিত করা হচ্ছে সুপার গ্রেড সৃষ্টি করে। এই দেশে সুপার গ্রেডে যাওয়ার মতো যদি থাকে, সেটা প্রকৃত অর্থে যারা মেধা লালন করে তাদেরই যাওয়া উচিত সুপার গ্রেডে। এবং পাকিস্তানের সামরিক জান্তা ক্ষমতা থাকার সময় এই মর্যাদা পাকিস্তানে কিন্তু দিয়েছে। স্যার, একই সঙ্গে তো বিশ্ববিদ্যালয়গুলি স্বাধীন, সরকারের সঙ্গে কোনো আসলে সেই অর্থে সম্পর্ক নেই, কারণ সরকারি কর্মচারী বলতে আমরা যেটা বুঝি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তো সেই অর্থে সরকারি কর্মচারী না। ফলে আমরা সরকারি কর্মচারীদের সঙ্গে একই সঙ্গে মাপবো কেন জিনিস? আমি তো সে কথাটাই বলছি, আমরা কিন্তু সে মাপার দিকে যাচ্ছি না। যেহেতু বেতন কাঠামো ঘোষিত হবে, আমরা আগেই বলেছি যখন আমরা জানলাম, এবং আমরা বলেছি অন্তর্বর্তীকালীন সময়ে অতীতে যেহেতু এইভাবে করা হয়েছে সপ্তম বেতন কাঠামোতে, সপ্তম বেতন কাঠামোর রূপরেখা অনুযায়ী আমাদের অবস্থানটা অন্তর্বর্তীকালীন সময়ে আমরা বলছি যেটা এইভাবে রাখেন, কিন্তু স্বতন্ত্র বেতন স্কেল। যদি আমরা ধরেই নিই যে সরকার এরকম একটা অবমাননাকর অবস্থায় নিয়ে গিয়েছে, সেটা কেন নিয়েছে? মানে সরকারের, আপনারা এটা মানে কি কারণে, সরকারের কি চিন্তা থাকতে পারে যে কাউকে একটু উপরে উঠাইতে হবে এবং বিশেষ করে শিক্ষকদেরকে নিচে নামাতে হবে? সেটা তো রাষ্ট্র পরিচালনা যারা করেন তারাই ভালো বলতে পারেন। তবে আমি একটি কথা আপনাকে বলি, সেটি হলো হয়তোবা সরকার মনে করেছেন সচিবদেরকে এইভাবে মর্যাদা দেওয়া উচিত, সেজন্য মর্যাদা দিয়েছেন। এর পিছনে অনেক কারণ থাকতে পারে, সে কারণগুলোর ব্যাখ্যা আমি করব না, সেটি কিন্তু সব মানুষই জানে এবং বুঝে। আমরা শুধু এটাই বলবো, আমাদের শিক্ষকদের যে ক্ষমতা, সেটি হলো আমরা শ্রেণীকক্ষের কথা বলি। আমাদের এই শ্রেণীকক্ষের কথা আমাদের ছাত্রদের মনে দীর্ঘদিন কিন্তু গেঁথে থাকে। সরকার থেকে যদি মনে করা হয় শিক্ষকদের ক্ষমতা নেই, সেটি কিন্তু একটা ভুল চিন্তা ভাবনা হবে। শিক্ষকদের শ্রেণীকক্ষের ক্ষমতা অন্য কারো থেকে, অস্ত্রের ভাষা থেকে শ্রেণীকক্ষের ভাষা অনেক বেশি শক্তিশালী। সুতরাং
আমাদের রাষ্ট্রযন্ত্র যারা পরিচালনা করেন তাদেরকে বুঝতে হবে যে এই ক্ষমতাটা শিক্ষকদের কোথায়। আমি স্যার, আশা করব শিক্ষকদের প্রতি সুবিচারটি করা হবে। শামীম হায়দার পাটোয়ারির কাছে যাব যে এটি কি আসলে ক্ষমতার একটা ভারসাম্যের জন্যই এই অবস্থাটি হয়েছে, যে মনে করেন যে সচিবদেরকে সরকার মনে করছে যে তারা ক্ষমতার জন্য বেশি প্রয়োজনীয়, শিক্ষকরা ততটি প্রয়োজনীয় না? এটা মূল হচ্ছে যখন সরকার আসলে প্রতিবিম্বমূলক অথবা প্রতিনিধিত্বমূলক অথবা দায়বদ্ধ হয় না, ঠিক তখন এই ধরনের মিসহ্যাপসগুলো হয়ে যাবে। পাকিস্তান সৃষ্টির পরেও কিন্তু এইরকম একটা ক্রাইসিস হয়েছিল। তখন যারা ক্ষমতায় ছিল তারা জনসম্পৃক্ত কম ছিল এবং মনে হয়েছিল তাদেরকে আমলাতান্ত্রিক দিয়ে দেশটাকে শাসন করা হবে। প্রথম 3 বছর, এটা সোহরাওয়ার্দীর একটা বই আছে, তোফাজ্জল হোসেন মানিক মিয়ার একটা বই আছে, পাকিস্তান রাজনীতির 20 বছর বা পাকিস্তানের 20 বছর। ওখানে উনি এটা বলেছেন খুব ক্যাটাগরিক্যালি যে পাকিস্তানে কেন এই প্রবলেমটা শুরু হলো, বিকজ অতিমাত্রায় আমলাদের উপর নির্ভরশীলতা। আমাদের দেশের একটি প্রবলেম হচ্ছে সামহাউ এই মুহূর্তে সরকারের মনে হচ্ছে তাদের ক্ষমতায় থাকার জন্য, তাদের ভিশন মিশন বাস্তবায়নের জন্য সবচেয়ে শক্তিশালী মাধ্যমটি হচ্ছে আমলা। কিন্তু মানে আওয়ামী লীগের মতো জনপ্রিয় একটি দল, যাদের সবচেয়ে বেশি জনসম্পৃক্ততা, তাদের ব্যাপারে এরকম মনে হওয়ার কারণ কি? এটা মনে হওয়ার কারণ একটাই হতে পারে, সেটি হচ্ছে অবশ্যই 5ই জানুয়ারি ইলেকশনটা সফল করার ক্ষেত্রে তাদের মনে হচ্ছে এই আমলারা অনেক বেশি মানে সাকসেসফুল ভূমিকা রেখেছে, অথবা তারা সবসময় একটা বিরোধী দলের আন্দোলন অ্যাপ্রিহেন্ড করছে, এখন না হোক 1 বছর পরে 2 বছর পরে, যেটিকে দমন করার জন্য তাদের একটি স্ট্রাইকিং ফোর্স প্রয়োজন। এবং সেই স্ট্রাইকিং ফোর্সটা মিক্সচার একটা হবে, তাদের নিজস্ব কর্মী প্লাস আমলা প্লাস পুলিশ সব মিলিয়ে। এটি হচ্ছে গিয়ে আমার মনে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সরকারের কাছে। যে কারণে আরেকটি জিনিস হচ্ছে যেটি বলবো আমি, যে বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করে জনগণের গুরুত্ব সবচেয়ে কম হয়ে গেছে। যেমন আজকে যদি আপনি অন্য কনটেক্সটে চিন্তা করতেন যে আওয়ামী লীগকে ভবিষ্যতে একটি ইলেকশনে অনেক বেশি জনসমর্থন নিয়ে জিততে হবে, তাহলে আওয়ামী লীগ কিন্তু শিক্ষকদেরকে তুষ্ট করার জন্য তারা যে যৌক্তিক দাবিটা করছে এটা মেনে নিত। এবং এটি কিন্তু শুধু শিক্ষকদের তুষ্ট হতো তা না, সারা বাংলাদেশে বিদ্যমান হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী তাদেরকে তুষ্ট করত, ইভেন যারা পাশ করে গেছে তাদেরকে তুষ্ট করত। শামীম হায়দার, আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর স্যার আপনার কাছে ফিরে আসবো যে এটার মধ্যে আসলে রাজনীতি আছে নাকি আসলে অন্য কোনো কিছু, বা রাজনীতি থাকলে সেটা আপনারা কিভাবে দেখছেন? 1 মিনিট দর্শক, 1 মিনিটের একটা বিরতি। অধ্যাপক মাকসুদ কামাল, এই যে রাজনীতির যে বিষয়টি বললো যে ক্ষমতায় থাকার সঙ্গে এই ধরনের সিদ্ধান্তর কোনো প্রত্যক্ষ সম্পর্ক আপনাদের কাছে আছে কিনা? এখন কিছুক্ষণ আগে ভাই যে মন্তব্যগুলো করেছেন, এগুলোর বিষয়ে আমার কম বেশি ওর আছে, আমার যে কম বেশি আমার যে মতামত ওনার এই বিষয়ে আমার সে কম বেশি সেগুলোর সাথে আমি ওনার সাথে একমত। এর বাইরে আপনি আমাকে বলেছেন রাজনীতির কথা, আমি বলি একটি তথ্য আপনাকে, যেটা লোকাল রাজনীতির বিষয়। আপনি শুধু শিক্ষকদের দাবি দেওয়া নয়, এখানে মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী একই লোকালিটি থেকে। আমরা শুনি, সত্য মিথ্যা আমরা জানি না, দুজনের মধ্যে রাজনৈতিক একটি দ্বন্দ্ব আছে। সেই দ্বন্দ্বের প্রতিফলন এমনকি শিক্ষা বাজেটে পর্যন্ত পড়েছে। আমাদের শিক্ষা বাজেটে টোটাল জিডিপির আমরা 1.83% আমরা এইবার আমরা ব্যয় করেছি, দেওয়া হয়েছে জিডিপির। উচ্চশিক্ষায় টোটাল জিডিপির এটা দেওয়া হয়েছে 0.17%। শিক্ষা বাজেটের দেওয়া হয়েছে, শিক্ষা বরাদ্দ যেটি আছে সেখান থেকে মাত্র 7.7% দেওয়া হয়েছে। এখন এইভাবে উচ্চশিক্ষাকে এইভাবে অবহেলা করার কারণ কি? মাননীয় শিক্ষামন্ত্রী যখন জাতীয় সংসদে বলেছেন উচ্চশিক্ষাকে অবহেলা করা হয়েছে, জাতীয় সংসদে তিনি বলেছেন যে গত বছরের থেকে এই বছর শিক্ষা খাতে মাত্র 55 কোটি টাকা বেশি দেওয়া হয়েছে, সকল মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের সবচেয়ে কম বরাদ্দ দেওয়া হয়েছে। এটা কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী জাতীয় সংসদে বলেছেন। অর্থমন্ত্রী প্রতি উত্তরে বলেছেন যে শিক্ষা খাতের থেকে আরো অনেক গুরুত্বপূর্ণ খাত উনি দেখতে পেয়েছেন, সেজন্য ওই সমস্ত খাতে উনি বাড়িয়ে দিয়েছেন আর এই খাতে কমিয়ে দিয়েছেন। পৃথিবীর সকল দেশেই এবং এর আগেও আমরা শুনতাম যে শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়। ভারতের টোটাল শিক্ষা খাতে টোটাল জিডিপির বরাদ্দ দেওয়া হয় 3.5 বা তারও বেশি। শ্রীলঙ্কায় ইন অ্যান এভারেজ 5% জিডিপির বরাদ্দ দেওয়া হয়। আমাদের দেশে এই খাতটাতে সবচেয়ে বেশি
অবহেলা করা হচ্ছে। এবং মাননীয় অর্থমন্ত্রী যে থেকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়েছেন তখন থেকেই কিন্তু এই শিক্ষা খাতে বরাদ্দটা কমিয়ে দিয়েছেন। সেজন্য আমি বলছি যে এটা আমরা শুনি, সত্য মিথ্যা অবশ্য স্থানীয় জনগণ বলতে পারবে। এটি বলা হয় যে এই লোকাল যে রাজনীতি, দুজনের মধ্যে যে লোকাল দ্বন্দ্ব, সেই লোকাল দ্বন্দ্বের ফলাফল প্রভাব পড়েছে শিক্ষা ব্যবস্থার উপর, শিক্ষা বাজেটের উপর, এবং ক্রমাগতভাবে সেটা এসে পড়ছে আমাদের উপর, প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি এডুকেশনের উপরে। সেটি যদি সত্য হয়ে থাকে তাহলে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি প্রত্যাশা করব এই ঘটনাটি যেন আর না ঘটে ভবিষ্যতে। এবং যেটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, উন্নত মানব সম্পদ মানে উন্নত জাতি। উন্নত মানব সম্পদ মানে বিশ্বে আজকের এই যেটাকে আমরা বলি গ্লোবাল ভিলেজে আমরা বসবাস করি। গ্লোবাল ভিলেজে বসবাস করার অর্থই হলো আপনি পৃথিবীকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন। মানব সম্পদ, উন্নত মানব সম্পদ ছাড়া কিন্তু এখন পৃথিবীকে নিয়ন্ত্রণ করার জন্য আর অন্য কিছুর প্রয়োজন নেই। সেই উন্নত মানব সম্পদ সৃষ্টির ক্ষেত্রে যদি প্রতিনিয়ত বাধা সৃষ্টি করা হয়, শিক্ষাক্ষেত্রে বাজেটের গবেষণা বাজারের কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাত্র 1%। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গবেষণা বাজেট দেওয়া হয়েছে মাত্র 30 লক্ষ টাকা। নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো খোলা হয়েছে সে সমস্ত বিশ্ববিদ্যালয়ে কোনো গবেষণা বাজেট নেই, শুধু আছে সেগুলোতে শুধু দেওয়া হচ্ছে শুধু বেতন এবং ভাতা শিক্ষকদের। টারশিয়ারি এডুকেশনের মূল বিষয়টাই হলো এখানে নলেজ ডিসিমিনেশন করা হবে। সেই নলেজ সমস্ত বিশ্বের যেই বিষয়গুলো, সমস্ত বিশ্বে থেকে নলেজগুলো নিয়ে এসে আন্তর্জাতিক মানের বই পুস্তকগুলো থেকে নলেজ ডিসিমিনেশন করা হবে, নতুন নলেজ জেনারেশন করা হবে। নলেজ অবশ্যই মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। টারশিয়ারি এডুকেশনে কিন্তু সেই সুযোগটা একদমই নেই। এটা অত্যন্ত দুঃখজনক। স্যার, আমরা একটা বিরতিতে যাব। বিরতির পর শামীম হায়দার পাটোয়ারির কাছে আসবো যে এই যে উচ্চ শিক্ষা এবং শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগের দিক থেকে যে অনীহা, এবং আরো একটা জিনিস জানতে চাইবো যে আপনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আছেন, কম্পিটিটিভনেস যদি আপনার রাখতে হয় তাহলে এই ক্ষেত্রে সরকারের যেই দৃষ্টিভঙ্গি সেটি যথাযথ কিনা। যাচ্ছে আরো একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। ব্যারিস্টার শামীম হায়দার, সরকারের যে দৃষ্টিভঙ্গিটা এটা কিভাবে দেখছেন আপনারা? এটা তো অবশ্যই আছে, কিন্তু এর সাথে কিন্তু আবার এটাও দেখতে হবে সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর 7.5% ভ্যাট আরোপ করে দিয়েছে। তো ইটস নট লাইক যে সরকার চাচ্ছে বেসরকারি ইউনিভার্সিটিগুলো খুব গ্রো করুক আর সরকারিগুলোতে আস্তে আস্তে দায়বদ্ধতা তৈরি হোক বা নিজস্ব ইনকাম হোক, ব্যাপারটা কিন্তু ওই রকম না। আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে, অবশ্যই বেসরকারি ইউনিভার্সিটি একটা ভেরি গুড এডিশন। আমরাও কিন্তু পাবলিক ইউনিভার্সিটির উপরই ডিপেন্ডেন্ট। আমাদের কিন্তু যারা মানে মূল সিনিয়র শিক্ষক এখনো কিন্তু তারা পাবলিক ইউনিভার্সিটি থেকে এখানে পার্ট টাইমে আসেন, অথবা লিয়েন নিয়ে আসেন, অথবা অ্যাডভাইজার হিসেবে আসেন, অথবা সামহাউ তারা কন্ট্রিবিউট করেন। ওই ডেভেলপমেন্টের বেনিফিটটাই কিন্তু আমরা পাই। তো ওখানে যদি সমস্যা থাকে, ওখানে যদি অসন্তোষ থাকে, ওখানে যদি ডিসস্যাটিসফ্যাকশন থাকে, সেটার ফলাফল কিন্তু ইভেনচুয়ালি শিক্ষা ব্যবস্থায় আসবে এবং সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সামহাউ এফেক্টেড হয়ে যাবে। স্যার, একদম শেষ অল্প 1 মিনিট আছে, আমরা জানতে চাইবো যে এই অবস্থাটা থেকে উত্তরণ বা এই অবস্থাটা এইরকম জায়গায় গেল কি কারণে? এরকম জায়গায় যাওয়ার পেছনে আমরা আমাদের শিক্ষকদের ন্যায্য বিষয়গুলো সরকারের কাছে দীর্ঘ সময় তুলে ধরতে আমরা পারিনি। না পারার, যেটা আমার ধারণা আর কি, না পারার কারণে সরকারের তরফ থেকেও সেই বিষয়গুলোকে লক্ষ্য করা হয়নি। এখন আমরা তুলে ধরেছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি যদ্দূর জানি, তিনি শিক্ষকদের এই বিষয়টিতে উনি অত্যন্ত সুচিন্তিত মতামত দিয়েছেন। আর আজকে অর্থমন্ত্রী একটি কথা বলেছেন, তারা এখানে কিছু রেকটিফাইও করতে চাচ্ছেন। আমরা এগুলোকে স্বাগত জানাই। শিক্ষকদের যদি কোথাও উন্নত মানব সম্পদ সৃষ্টি করার জন্য, ভালো শিক্ষক সৃষ্টি করার জন্য, গবেষণা খাতকে সমৃদ্ধ করার জন্য যদি কোনো সাজেশন আসে, এবং আমাদের এখানেও যদি কোনো সংস্কারের কথা চিন্তা করি যেটি রেশনাল জাতি গঠনের জন্য, সেটাকে আমরা অবশ্যই অভিনন্দন জানাবো। কিন্তু শিক্ষকদেরকে বিভিন্ন দায় দিয়ে শিক্ষকদেরকে ন্যায্য অধিকার দেওয়া হবে না, এইটি যদি কেউ চিন্তা করেন তিনি ভুল করবেন। এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন যেইভাবে চিন্তা করেছে, জাতিকে সেইভাবে দিক নির্দেশনা দিয়েছে,
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা আজকে এই উচ্চশিক্ষার আন্দোলনটি শুরু করেছি। বেতন ভাতা বা এইটার উপলক্ষ করে উচ্চশিক্ষার আন্দোলন শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এটি চলবে দাবি আদায় না হওয়া পর্যন্ত। অধ্যাপক মাকসুদ কামাল এবং শামীম হায়দার পাটোয়ারি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশ এখনই। দেখা হবে আগামীকাল একই সময়ে। শুভরাত্রি।